হ্যালো 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 স্টুডেন্টস, আমি তোদের সুরাজ স্যার। কে লার্নিং ক্যাম্পাস কিংবা কেএলসির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজ আমি পড়াবো ক্লাস 10-এর জীবনবিজ্ঞান প্রথম চ্যাপ্টারের 6 নম্বর লেকচার। প্রথম চ্যাপ্টারের 6 নম্বর লেকচার। আর এই 6 নম্বর লেকচারে পড়াবো আমি সাইটোকাইনিন হরমোন সম্পর্কে। আমি উদ্ভিদ হরমোন শুরু করেছিলাম। তো উদ্ভিদ হরমোনে ক্লাস 10-এর সাপেক্ষে মেইনলি 3 রকমের হরমোন সম্পর্কে আলোচনা করা হয়েছে। একটা হচ্ছে অক্সিন, পড়িয়ে দিয়েছি আমি তোদেরকে এটা। নেক্সট জিব্বারেলিন, এটাও পড়িয়ে দিয়েছি। আজকে যেটা পড়াবো সাইটোকাইনিন, অর্থাৎ 3খানা উদ্ভিদ হরমোনের মধ্যে প্রথম 2খানা উদ্ভিদ হরমোন আমি তোদেরকে পড়িয়ে দিয়েছি। যেটা পড়াইনি বাকি আছে সেটা হচ্ছে সাইটোকাইনিন। এই সাইটোকাইনিন হরমোন সম্পর্কেই আজকে আলোচনা করব। তো দেখা শুরু করা যাক। তো সাইটোকাইনেসিস এটা হচ্ছে একটা শব্দ বা ঘটনা বা প্রক্রিয়া। এই সাইটোকাইনেসিস থেকেই বা এই শব্দটা থেকে সাইটোকাইনিন এই শব্দটার সৃষ্টি হয়েছে। তাহলে সাইটোকাইনেসিস শব্দ থেকে কার উৎপত্তি হয়েছে? সাইটোকাইনিন হরমোনের উৎপত্তি হয়েছে। এই সাইটোকাইনিনের মানে কি? এই সাইটোকাইনিনের মানে হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। সাইটোপ্লাজমের বিভাজন। এবার প্রশ্ন হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন, তো সাইটোপ্লাজম কোথায় থাকে? কোষে থাকে। তাহলে আমি এখানে কি লিখতে পারি? কোষের সাইটোপ্লাজমের বিভাজন। সাইটোকাইনেসিস হচ্ছে একটা ঘটনা বা প্রক্রিয়া। এই সাইটোকাইনেসিসে কি হয় বা এই ঘটনায় বা এই প্রক্রিয়াতে কি হয়? কোষের সাইটোপ্লাজমের বিভাজন হয়। তো এবার আমি দেখাচ্ছি, ধরে নিলাম এটা একটা কোষ। এটা একটা কোষ। কোষের ভিতরে এখন যা কিছু আছে সেটাকে বলছি আমি সাইটোপ্লাজম। কি বলছি? সাইটোপ্লাজম। তো কোষের ভিতরে যা আছে এখন আমি সেটাকে সাইটোপ্লাজম বলছি। এবার ধরে নিলাম, জাস্ট এ মিনিট, এটা একটা কোষ। কোষের ভিতরে যা আছে সেটাকে আমি সাইটোপ্লাজম বলছি। এবার সাইটোপ্লাজম যদি ভাগ হয় তার মানে কি কোষটা দুটো ভাগে ভাগ হয়ে যাবে না? তাহলে আমি এখন এরকম করছি। দেখ, এটা একটা কোষ। কোষের ভিতরে যা কিছু আছে সেটাকে আমি কি বলছি? সাইটোপ্লাজম। এবার সাইটোপ্লাজম ভাগ হবে, কি লেখা আছে? সাইটোপ্লাজমের বিভাজন। তার মানে সাইটোপ্লাজমটা এখানে ভাগ হতে শুরু করছে, আলটিমেটলি ভাগ হয়ে গেছে। তার মানে কি সাইটোপ্লাজমের ভাগ হওয়া মানে কি? কোষের ভাগ হয়ে যাওয়া। সাইটোপ্লাজমের ভাগ হওয়া মানে কি? একটা কোষ থেকে দুটা কোষ সৃষ্টি হয়ে যাওয়া। আর একটা কোষ থেকে যদি দুটা কোষের সৃষ্টি হয়, এই একটা কোষ থেকে যদি দুটা কোষের সৃষ্টি হয়, তাহলে এই ঘটনাকে আমরা কি বলি? কোষ বিভাজন। কি বলি? কোষ বিভাজন। তাহলে সাইটোপ্লাজমের বিভাজন মানে কি? সাইটোপ্লাজমের বিভাজন মানে হচ্ছে কোষ বিভাজন। সাইটোপ্লাজমের বিভাজন মানে কোষ বিভাজন।
তাহলে দেখ এখান থেকে কি বলতে পারি, সাইটোকাইনেসিস হচ্ছে একটা ঘটনা বা প্রক্রিয়া। এই সাইটোকাইনেসিসে কি হয়, আলটিমেটলি কোষের সাইটোপ্লাজমের বিভাজন ঘটে। এখন কি দেখলি, কোষের সাইটোপ্লাজমের বিভাজন মানে কি, একটা কোষ থেকে দুটা কোষের সৃষ্টি হওয়া। আমরা কি জানি যে একটা কোষের ভিতরে সাইটোপ্লাজম ছিল, সাইটোপ্লাজমটা ধীরে ধীরে ভাগ হতে লাগলো, দিয়ে আলটিমেটলি এরকম হয়ে গেল, পুরোপুরি ভাগ হয়ে গেল। সাইটোপ্লাজম পুরোপুরি ভাগ হয়ে গেল মানে কি, দুটা কোষের সৃষ্টি হয়ে গেল। তাহলে এখান থেকে তোরা কি মনে রাখবি, সাইটোপ্লাজমের ভাগ হওয়া মানে কি, কোষ বিভাজন হওয়া। তাহলে সাইটোকাইনেসিস মানে সাইটোপ্লাজমের বিভাজন বা কোষের বিভাজন, কিংবা আমি কহিতে পারি কোষের সংখ্যা বৃদ্ধি। দেখ সাইটোকাইনেসিস ঘটলো বা সাইটোপ্লাজমের বিভাজন ঘটলো, তার মানে কি একটা কোষ থেকে দুটা কোষ হলো। তার মানে সাইটোকাইনেসিস ঘটতে গেলে সাইটোপ্লাজমের বিভাজন ঘটবে, কিংবা কোষ বিভাজন ঘটবে, কিংবা কোষের সংখ্যা বাড়বে। বলতে পারি, বলতে পারি। তাহলে সাইটোকাইনেসিস ঘটতে গেলে সাইটোপ্লাজমের বিভাজন হয়, কিংবা কোষ বিভাজন হয়, কিংবা কোষের সংখ্যা বাড়ে, বলতে পারি। আর এই সাইটোকাইনেসিস থেকেই কার সৃষ্টি হয়েছে, সাইটোকাইনিন হরমোনের সৃষ্টি হয়েছে। বা এমনি করে ভাব, এই সাইটোকাইনেসিস থেকেই সাইটোকাইনিন হরমোনের উৎপত্তি হয়েছে, বলতে পারি। আশা করছি এই পয়েন্টটা ক্লিয়ার হয়ে গেছে। দেখ সাইটোকাইনিনের একটা হরমোনের নাম কোথা থেকে সৃষ্টি হয়েছে, সাইটোকাইনেসিস থেকে সৃষ্টি হয়েছে। সাইটোকাইনেসিস মানে কি, সাইটোপ্লাজমের বিভাজন, অর্থাৎ এই হরমোন কোষ বিভাজনে সাহায্য করে। আশা করছি এটা ক্লিয়ার হয়েছে। এবার আসছি স্কুগ আর মিলার, এফ স্কুগ আর সিও মিলার, এই দুজন বিজ্ঞানী। স্কুগ আর মিলার এই দুজন বিজ্ঞানী কি বলছে, যে বলছে কিছু একটা পদার্থ বা কিছু একটা সাবস্ট্যান্স যদি কোষের মধ্যে দেওয়া হয়, তাহলে কি ঘটবে, কোষ বিভাজন ঘটবে। যে দুজন বিজ্ঞানী যাদের নাম হচ্ছে স্কুগ আর মিলার, এই দুজন বিজ্ঞানী বলছে যে কোষের মধ্যে কিছু একটা যদি পদার্থ দিই, তাহলে কোষ বিভাজন ঘটবে। কোষ বিভাজন মানে কি, একটা কোষ থেকে দুটা কোষের সৃষ্টি হওয়া। তার মানে কি একটা কোষ থেকে দুটা কোষ সৃষ্টি এমনি এমনি হইবে না, কোনো পদার্থের সাহায্যে ঘটতে পারে, না কোনো কিছুর সাহায্যে ঘটতে পারে। এমনি এমনি কোনো জিনিস হয় না, এটা মনে রাখবি তোরা। পৃথিবীতে যা কিছু ঘটুক না কেন, এমনি এমনি ঘটে না, তার পিছনে অবশ্যই কোনো না কোনো কারণ থাকে, কিংবা রহস্য থাকে। তো স্কুগ আর মিলার কহিছে যে কোষের মধ্যে যদি কিছু দেওয়া যায়, তাহলে একটা কোষ থেকে দুটা কোষ হয়ে যাবে, অর্থাৎ কোষ বিভাজন ঘটবে। বা কিছু একটা পদার্থ আছে, যে পদার্থের সাহায্যে একটা কোষ থেকে দুটো হয়, কিংবা কোষ বিভাজন ঘটে। পরবর্তীকালে এই পদার্থটার নাম তারা দেয় সাইটোকাইনিন, সরি কাইনেটিন। কি নাম দেয়, কাইনেটিন। তাহলে স্কুগ আর মিলার কি বলল, যে যেই পদার্থগুলা কোষের সংখ্যা বৃদ্ধি করছে কিংবা কোষ বিভাজন ঘটাচ্ছে, তাদের কি বলা হচ্ছে, কাইনেটিন। কি বলা হচ্ছে, কাইনেটিন। আর যতগুলা পদার্থ কোষের বিভাজন ঘটায়, তাদের একত্রে কি বলা হয়, সরি এখানে লিখছি আমি, এখানে লেখা আছে কাইনেটিন। যে যেই পদার্থটা কোষের বিভাজন ঘটাচ্ছে, সেটার নাম কি দেওয়া হয়েছিল, কাইনেটিন। আর এই কাইনেটিন আবার প্রথমে কোথায় পাওয়া গেছিল, হেডিং মাছের ডিএনএ থেকে। কোথায় পাওয়া গেছিল, হেডিং মাছের ডিএনএ থেকে।
হেরিং মাছের ডিএনএ থেকে কি পাওয়া গেছে? কাইনেটিন। এবার এখানে বলেছে কাইনেটিন এর মানে কি এমন একটা পদার্থ যেটা কোষ বিভাজন ঘটাচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে কাইনেটিন কি শুধু একাই কোষ বিভাজন ঘটায় না এরকম আরো অনেকগুলো আছে? তো উত্তর হচ্ছে শুধুমাত্র কাইনেটিন একাই কোষ বিভাজন ঘটায় না, কাইনেটিনের মতো আরো অনেকগুলো পদার্থ আছে যারা কোষ বিভাজন ঘটায়। তো কাইনেটিনের মতো যতগুলো পদার্থ কোষ বিভাজন ঘটায় তাদের একত্রে কি বলা হয়? সাইটোকাইনিন। তাহলে আমি এখানে লিখতে পারি যে সমস্ত পদার্থ বা যে সব জিনিস বা যারা কোষ বিভাজন ঘটায় তাদের কি বলা হয়? সাইটোকাইনিন। তাহলে কাইনেটিনের মতো যতগুলো পদার্থ আছে তাদের কি বলা হচ্ছে? সাইটোকাইনিন। তাহলে আমি লজিক অনুযায়ী এমনি করে কইতে পারি কাইনেটিন একটা আর সাইটোকাইনিন মানে কাইনেটিনের মতো পদার্থের সমষ্টি। এছাড়া অন্যান্য সাইটোকাইনিন এখানে আছে যেমন অ্যাডেনিন, জিয়াটিন, জিয়াটিন রাইবোটাইড। এবার আমি এটাকে রিকল করাচ্ছি। সাইটোকাইনিন শব্দটার উৎপত্তি হয়েছে সাইটোকাইনেসিস থেকে। সাইটোকাইনেসিস মানে কোষের বিভাজন হওয়া বা সাইটোপ্লাজমের বিভাজন হওয়া বা কোষের সংখ্যা বৃদ্ধি হওয়া কিংবা কোষ বিভাজন হওয়া, একটু আগে বুঝলাম। নেক্সট, দুজন বিজ্ঞানী স্কুগ আর মিলার, এই দুজন বিজ্ঞানী বলেছে বা বলছে এরকমভাবে বলেছে যে কিছু একটা পদার্থ বা কিছু একটা জিনিস আছে যারা কোষের বিভাজন ঘটায়। তো যেসব পদার্থগুলো কোষের বিভাজন ঘটায় তাদের কি বলা হয়? কাইনেটিন। এই কাইনেটিনের মতো যতগুলো জিনিস কোষ বিভাজন ঘটাবে তাদের একত্রে কি বলা হয়? সাইটোকাইনিন। আর এই কাইনেটিন প্রথম কোথায় পাওয়া গেছে? হেরিং মাছের ডিএনএ থেকে পাওয়া গেছে। তাহলে সাইটোকাইনিনের উদাহরণ কি? কাইনেটিন। বা আমি এমনি করে কইতে পারি কাইনেটিন একটা, একসঙ্গে কাইনেটিনের মতো যতগুলো পদার্থ আছে তাদের কি বলবো? সাইটোকাইনিন। তাহলে প্রশ্ন আসতে পারে সাইটোকাইনিনের একটা উদাহরণ দাও বা দুটো উদাহরণ দাও, তখন উদাহরণ হয়ে যাবে অ্যাডেনিন, জিয়াটিন, রাইবোটাইড, এছাড়াও কাইনেটিন। তাহলে আমি এখানে লিখতে পারি সাইটোকাইনিনের যদি উদাহরণ চাই তাহলে আমি কি লিখতে পারি? সাইটোকাইনিনের যদি উদাহরণ চাই তাহলে আমি লিখতে পারি এখানে উদাহরণ হিসেবে কাইনেটিন, লিখতে পারি জিয়াটিন, লিখতে পারি অ্যাডেনিন, লিখতে পারি জিয়াটিন রাইবোটাইড। জিয়াটিন রাইবোটাইড। তাহলে প্রশ্ন আসতে পারে কয়েকটা সাইটোকাইনিনের উদাহরণ দাও, তখন তোরা লিখে দিবি কাইনেটিন, জিয়াটিন, অ্যাডেটিন, জিয়াটিন রাইবোটাইড। আশা করছি এই স্লাইডে আর কোনো কারো অসুবিধা থাকবে না। আই থিঙ্ক কমপ্লিট। ঠিক আছে, অসুবিধা থাকতে গেলে বলবি। স্লাইড চেঞ্জ করছি। ডেফিনেশন মানে সাইটোকাইনিন কাকে বলে? আমি যদি এখানে সাইটোকাইনিনের মানেটা বোঝার চেষ্টা করি, আচ্ছা একটু আগে তো বললাম আমি, তাই না? কোষ বিভাজন করবে। তো এমনি করে ভাব, যেই হরমোন মেইনলি কোষ বিভাজন করবে সেই হরমোনকে কি বলা হয়? সাইটোকাইনিন। ঠিক আছে, এই নাইট্রোজেন ঘটিত ব্যাপারটা আমি একটু পরে বোঝাচ্ছি, ক্ষারীয় ব্যাপারটাও বলবো। ফল ও বীজের মধ্যে থাকে। তোরা ডেফিনেশনটা পড়বি, এই ডেফিনেশনে যতগুলো পয়েন্ট আছে আমি বৈশিষ্ট্যতে বুঝিয়ে দেব। ডেফিনেশনে কি আছে, কোথায় পাওয়া যাচ্ছে, নাইট্রোজেন আছে কি নেই, আম্লিক না ক্ষারীয়, আর কাজ।
মানে ডেফিনেশন আলটিমেটলি মোটামুটি করে সব কিছুই হালকা করে লেখা আছে, কোথায় পাওয়া যাচ্ছে, নাইট্রোজেন আছে কি নেই, আম্লিক না ক্ষারীয়, আর কি করছে। এবার উৎপত্তি স্থল, মানে সাইটোকাইনিন কোথায় কোথায় থাকে। সাইটোকাইনিন তো একটা উদ্ভিদ হরমোন, তাহলে এটা অবশ্যই উদ্ভিদের মধ্যেই থাকবে, প্রাণীদের মধ্যে তো থাকবে না। এবার উদ্ভিদের অনেকগুলো অংশ আছে, দেখা যাক কি কি। বলছে অপরিণত বীজের শস্যে, বীজ দুই রকমের, ধরে নে পরিণত আর অপরিণত। তাহলে অপরিণত বীজের শস্যে যেমন উদাহরণ দিয়েছে ভুট্টার শস্য, নারকেলের শস্য। অঙ্কুরিত বীজ, যে বীজ অঙ্কুরিত হয়ে গেছে, পালং শাক, কলা, আম, পাইন গাছের চারা, আপেল, টমেটো, গিঙ্গো বাইলোবা নামক ব্যক্তবীজী, ব্যক্তবীজের বীজে, পাইনাসের চারা গাছে, তামাকের টিউমার কলায়, মানে বিভিন্ন জায়গাতে থাকে। এবার এখান থেকে যেই উৎপত্তি স্থল থেকে সাইটোকাইনিন সম্পর্কে যেই প্রশ্নটা থাকে খুবই খুবই ইম্পর্ট্যান্ট, যে বীজের শস্যে কোন হরমোন পাওয়া যায়, বীজের শস্যে কোন হরমোন পাওয়া যায়, সাইটোকাইনিন। কিংবা ডাবের জলে কোন হরমোন পাওয়া যায়, সাইটোকাইনিন। ভুট্টার শস্যে কোন হরমোন পাওয়া যায়, সাইটোকাইনিন। যদি বলা হয় শস্যে কোন হরমোন পাওয়া যায় বা বীজের শস্যে কোন হরমোন পাওয়া যায়, তখন উত্তর কি হবে, সাইটোকাইনিন। এছাড়াও আরো অন্যান্য উদ্ভিদেও থাকে। রাসায়নিক উপাদান, আমি কি বলেছিলাম যে উদ্ভিদ হরমোনের মধ্যে, আচ্ছা আমি উদ্ভিদ হরমোনকে দুটা ক্যাটাগরিতে ভাগ করেছিলাম, মনে থাকবে কি না একবার রিকল করা হয়ে যাবে। দেখ, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। এখানে ভালো করে দেখ, এখানে নাইট্রোজেন আছে, এখানে নাইট্রোজেন নেই। এখানে নাইট্রোজেন আছে মানে কি, নাইট্রোজেন যুক্ত। এখানে নাইট্রোজেন নেই মানে কি, নাইট্রোজেন বিহীন। দেখ সিএইচও এখানেও আছে, সিএইচও এখানেও আছে, কিন্তু এখানে নাইট্রোজেন আছে, এখানে নাইট্রোজেন নেই। এখানে নাইট্রোজেন আছে ওই জন্য নাইট্রোজেন যুক্ত দিলাম, এখানে নাইট্রোজেন নেই ওই জন্য কি দিলাম, নাইট্রোজেন বিহীন। তো কোন উদ্ভিদ হরমোনগুলো নাইট্রোজেন যুক্ত, তাহলে আমি যদি এখানে এক্সাম্পল লিখি তাহলে লিখব অক্সিন আর সাইটোকাইনিন। তাহলে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এই চারটাই জিনিস কোন কোন হরমোনের মধ্যে থাকে, অক্সিন আর সাইটোকাইনিন। তার মানে অক্সিন কিংবা সাইটোকাইনিন এই দুটোই হরমোন নাইট্রোজেন যুক্ত বলতে পারি। এখানে নাইট্রোজেন নেই, এর এক্সাম্পল হচ্ছে জিব্বারেলিন। এর আগের লেকচারে আমি এটা করিয়েছি, তোদের রিভিশন হয়ে গেল। তাহলে প্রশ্ন আসতে পারে উদ্ভিদের নাইট্রোজেন যুক্ত একটি হরমোনের উদাহরণ দাও। নাইট্রোজেন বিহীন একটি হরমোনের উদাহরণ, খুবই খুবই ইম্পর্ট্যান্ট। নাইট্রোজেন বিহীন হরমোনের উদাহরণ হচ্ছে জিব্বারেলিন। নাইট্রোজেন যুক্ত হরমোনের উদাহরণ হচ্ছে অক্সিন, সাইটোকাইনিন। পরীক্ষায় খুব আসে, এটা পরীক্ষায় খুব আসে যে একটা উদ্ভিদের ক্ষেত্রে নাইট্রোজেন বিহীন হরমোনের উদাহরণ দাও। এখানেও লেখা আছে রাসায়নিক উপাদান, মানে এই সাইটোকাইনিন হরমোনের মধ্যে কি কি থাকছে, কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন। দেখ নাইট্রোজেন আছে, কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন। আশা করছি এই স্লাইড কমপ্লিট, ঠিক আছে। এবার দেখ বৈশিষ্ট্য, কার বৈশিষ্ট্য দিয়েছে, সাইটোকাইনিনের। সাইটোকাইনিন হরমোনের বৈশিষ্ট্য লেখা আছে জলে দ্রবণীয়, তার মানে কি জলের সঙ্গে মিশে যাবে। ক্ষারধর্মী আর অম্লধর্মী, এই ব্যাপারটা আমি গতকালকে বলেছিলাম, আবার রিপিট করিয়ে দিচ্ছি, তোদের রিভিশন হয়ে যাবে।
এখানে দেখ, দেখ তোরা, এটা হচ্ছে একটা পিএইচ স্কেল। তোরা হয়তো কেমিস্ট্রিতে বা ভৌতবিজ্ঞানে পড়বি। এটা হচ্ছে একটা পিএইচ স্কেল। যদি পিএইচ এর মান 6 থেকে 7-এর মধ্যে থাকে, তাহলে সেটা হচ্ছে প্রশম, মানে নিউট্রাল। 6 থেকে 7-এর বেশি থাকতে গেলে কি? ক্ষারীয়। 6 থেকে 7-এর কম থাকতে গেলে কি? আম্লিক। এবার প্রশ্ন হচ্ছে, কোন উদ্ভিদ হরমোন আম্লিক প্রকৃতির আর কোন উদ্ভিদ হরমোন ক্ষারীয় প্রকৃতির? তো এর আগের দিন বলেছিলাম যে অক্সিন হচ্ছে আম্লিক প্রকৃতির, আর জিব্বেরেলিন হচ্ছে আম্লিক প্রকৃতির। ক্ষারীয় প্রকৃতির কে? সাইটোকাইনিন। ভালো করে দেখ, ইন্ডোলের অপর নাম কি? আইএএ। তার মানে কি? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, শেষে অ্যাসিড আছে না? অ্যাসিড মানেই আম্লিক। অক্সিনের অপর নাম কি? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিড মানে কি? আম্লিক। জিব্বারেলিনের অপর নাম কি? জিএ, মানে জিব্বারেলিক অ্যাসিড। অ্যাসিড অ্যাসিড, অর্থাৎ অক্সিনেও অ্যাসিড শব্দটা পাচ্ছিস, জিব্বারেলিনেও অ্যাসিড শব্দটা পাচ্ছিস। অ্যাসিড মানে কি? আম্লিক। তাহলে লজিক অনুযায়ী মনে রাখবি, অক্সিজেনের মধ্যে অ্যাসিড পাচ্ছি, জিব্বেরেলিনের মধ্যেও অ্যাসিড পাচ্ছি, তার মানে এরা আম্লিক। তাহলে মনে রাখবে, প্রশ্ন আসতেই পারে যে একটা আম্লিক উদ্ভিদ হরমোনের উদাহরণ দাও, একটা ক্ষারীয় উদ্ভিদ হরমোনের উদাহরণ দাও। আম্লিক উদ্ভিদ হরমোনের উদাহরণ চাইতে গেলে এই দুটার মধ্যে যে কোনো একটা দিবি, আর ক্ষারীয় উদ্ভিদ হরমোনের উদাহরণ চাইতে গেলে যে কোনো একটা, এই সাইটোকাইনিন দিবি। এখানে কি লেখা আছে? ক্ষার ধর্মী। তার মানে কি? সাইটোকাইনিনের পিএইচ 6 থেকে 7-এর উপরে। ঠিক আছে। নেক্সট, নাইট্রোজেন যুক্ত। এটা একটু আগেই পড়লি, যাদের মধ্যে নাইট্রোজেন, দেখ এটা কি, এদিকটা নাইট্রোজেন যুক্ত, কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন আছে। নাইট্রোজেন কার মধ্যে আছে? সাইটোকাইনিনের মধ্যে। লেখা আছে নাইট্রোজেন যুক্ত, কিংবা আমি এখানে লিখে দিচ্ছি, নাইট্রোজেন যুক্ত মানে কি? এর মধ্যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন আছে, ওই জন্য কি নাইট্রোজেন যুক্ত। পিউরিন জাতীয়। এ পিউরিন কি জিনিস আমি যখন ডিএনএ পড়াবো কিনা তখন বুঝিয়ে দেবো। এবার এখানে দেখ লেখা আছে, জাইলেমের মাধ্যমে, জাইলেমের মাধ্যমে সব দিকে পরিবাহিত হয়। আমি হয়তো তোদের বলেছিলাম এটা, জাইলেম, ফ্লোয়েম, জাইলেম ও ফ্লোয়েম। আমি আগে লিখে নিচ্ছি, তারপরে বলছি।
দেখ, উদ্ভিদের মধ্যে জাইলেম থাকে, ফ্লোয়েম থাকে। এবার অনেকগুলো উদ্ভিদ হরমোন আছে, গল্প করব এই তিনটা উদ্ভিদ হরমোনকে নিয়ে। দেখ, উদ্ভিদের মধ্যে অনেকগুলো হরমোন থাকে, তোদের বইয়ে শুধুমাত্র এই তিনটা হরমোন সম্পর্কে আলোচনা করা হয়েছে, ওই জন্য আমি এই তিনটার সম্পর্কে আলোচনা করছি। কিছু উদ্ভিদ হরমোন কিছু উদ্ভিদ হরমোন শুধুমাত্র জাইলেমের মাধ্যমে পরিবাহিত হয়, কিছু উদ্ভিদ হরমোন শুধুমাত্র ফ্লোয়েমের সাহায্যে প্রবাহিত হয়, আর কিছু উদ্ভিদ হরমোন জিব্বেরেলিনের সাহায্যে জাইলেম এবং ফ্লোয়েম উভয়ের মাধ্যমেই প্রবাহিত হয়। কিছু উদ্ভিদ হরমোন জাইলেমের সাহায্যে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, অর্থাৎ পরিবাহিত হয়। কিছু উদ্ভিদ হরমোন ফ্লোয়েমের সাহায্যে পরিবাহিত হয়। কিছু উদ্ভিদ হরমোন জাইলেম এবং ফ্লোয়েম উভয়ের সাহায্যেই পরিবাহিত হয় বা হতে পারে। তো জাইলেমের সাহায্যে কোন হরমোন পরিবাহিত হয়? সাইটোকাইনিন লেখা আছে। জাইলেমের মাধ্যমে সব দিকে পরিবাহিত হয় অর্থাৎ সব দিকে যায়। তাহলে সাইটোকাইনিন হরমোনকে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে গেলে কিংবা যে কোনো দিকে পরিবাহিত হইতে গেলে কার সাহায্যে পরিবাহিত হবে? জাইলেমের সাহায্যে। সাইটোকাইনিন হরমোনকে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে গেলে কিংবা পরিবাহিত হতে গেলে কার সাহায্যে যাবে? জাইলেমের সাহায্যে। অক্সিন হরমোনকে যদি কোথাও যেতে হয় কার সাহায্যে যাবে? ফ্লোয়েমের সাহায্যে। আর জিব্রেলিন হরমোনকে যদি কোথাও যেতে হয় কার সাহায্যে যাবে? জাইলেম এবং ফ্লোয়েমের সাহায্যে। পরীক্ষায় আসতে পারে। কোন হরমোন শুধুমাত্র ফ্লোয়েমের সাহায্যে প্রবাহিত হয়? অক্সিন। কোন হরমোন শুধুমাত্র জাইলেমের সাহায্যে পরিবাহিত হয়? সাইটোকাইনিন। জাইলেম এবং ফ্লোয়েম উভয়ের সাহায্যে পরিবাহিত হয় কোন উদ্ভিদ হরমোন? জিব্রেলিন। তাহলে প্রশ্ন যেমন ভাবে আসুক তোরা যাতে পারিস। আশা করছি পেরে যাবে। আশা করছি পেরে যাবে। এই হরমোন কি করে? কোষ বিভাজন করে। এবার লেখা আছে হরমোন কাজ করার আগে ধ্বংস হয় না কাজ করার পরে? তোরা জানিস যে হরমোন কাজ করার পর অর্থাৎ কাজ করার শেষে ধ্বংস হয়, কাজের আগে নয়। তাহলে এমনি করে ভাব, সাইটোকাইনিন কাজ করলো, কাজের পর কি বলতে পারি? কাজের পর বা লিখতে পারি আমি শেষে। তোরা শুনেছিস কিংবা তোরা জানিস যে হরমোন কাজ করার পর ধ্বংসপ্রাপ্ত হয় বা কাজের শেষে ধ্বংস হয়ে যায়। প্রশ্ন হচ্ছে এমনি এমনি ধ্বংস হবে না কেউ ধ্বংস করবে? কেউ এমনি এমনি ধ্বংস হতে চায় না, কেউ এমনি এমনি মরতে চায় না, কেউ এমনি এমনি নষ্ট হতে চায় না। তো সাইটোকাইনিন হরমোনও এমনি এমনি ধ্বংস হতে চাইবে না, তাহলে ওকে ধ্বংস করা হবে। তাহলে সাইটোকাইনিন হরমোন কাজ করলো, ওর কাজ শেষ, এবার ওকে ধ্বংস করা হবে। ধ্বংস কে করবে? সাইটোকাইনিন অক্সিডেজ নামক উৎসেচক। এখানে লেখা আছে কাজের শেষে সাইটোকাইনিন সাইটোকাইনিন অক্সিডেজের ক্রিয়ায় বিনষ্ট হয়। তার মানে সাইটোকাইনিন কাম করলো, কাম করার পর বা কাম করার শেষে কে ধ্বংস করছে? সাইটোকাইনিন অক্সিডেজ উৎসেচক। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে সাইটোকাইনিন হরমোন কার সাহায্যে ধ্বংস হয়? সাইটোকাইনিন অক্সিডেজ উৎসেচকের সাহায্যে। কিংবা প্রশ্ন আসতে পারে সাইটোকাইনিন অক্সিডেজ উৎসেচকের কাজ কি? সাইটোকাইনিন হরমোনকে ধ্বংস করা। আশা করছি এর বৈশিষ্ট্য কমপ্লিট হয়ে গেছে। জলে মিশে যায় ওই জন্য দ্রবণীয়। আমি রিপিট করছি, সাইটোকাইনিন হরমোনের বৈশিষ্ট্য জলে মিশে যায় ওই জন্য কি লেখা আছে? জলে দ্রবণীয়।
পিএইচ স্কেলের ব্যাপারটা দেখেছিস, তার মানে ক্ষারীয়। নাইট্রোজেন থাকছে ওই জন্য কি নাইট্রোজেন যুক্ত। পিউরিন জাতীয়, কার সাহায্যে প্রবাহিত হয়? জাইলেমের সাহায্যে। কোষ বিভাজন করে। কোষ বিভাজন করে মানে কি একটা কোষ থেকে দুটা কোষ তৈরি করবে। এমনি করে ভাব, এটা একটা কোষ, একটা কোষ থেকে দুটা কোষ তৈরি করবে, এটা হয়ে গেল কি কোষ বিভাজন। আর কাজের শেষে ধ্বংস হবে, কার সাহায্যে ধ্বংস হবে? সাইটোকাইনেন অক্সিডেজ। এবার দেখ সাইটোকাইনেনের প্রকারভেদ দেওয়া আছে। তো সাইটোকাইনেনকে দুটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। সাইটোকাইনেনকে দুটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্রাকৃতিক সাইটোকাইনিন, একটা হচ্ছে কৃত্রিম সাইটোকাইনিন। প্রাকৃতিক সাইটোকাইনিন কোনগুলা? প্রাকৃতিক মানে যেসব জিনিস পৃথিবীতে আপনা আপনি তৈরি হয়, কেউ তৈরি করতে পারে না। প্রাকৃতিক সাইটোকাইনিন মানে কি যে গাছের মধ্যে আপনা আপনি তৈরি হয়। আর কৃত্রিম সাইটোকাইনিন মানে কি যে গাছের মধ্যে তৈরি হয় না, মানুষরা তৈরি করে। গাছের মধ্যে তৈরি হয় না, মানুষরা তৈরি করে। তো সাইটোকাইনিনের দুটো ভাগ, প্রাকৃতিক সাইটোকাইনিন আর কৃত্রিম সাইটোকাইনিন। তোরা শুধু এক্সাম্পল পড়বি। প্রাকৃতিক সাইটোকাইনিনের এক্সাম্পল হচ্ছে জিয়াটিন, ডাইহাইড্রক্সিজিয়াটিন। কৃত্রিম সাইটোকাইনিনের উদাহরণ হচ্ছে ইমিডাজোল, অ্যাজাকাইনেটিন। তোরা জাস্ট একটা বা দুটো করে উদাহরণ পড়বি, এমনি করে পড়বি যে সাইটোকাইনিনের দুটো ভাগ, প্রাকৃতিক সাইটোকাইনিন আর কৃত্রিম সাইটোকাইনিন। প্রাকৃতিক সাইটোকাইনিনের একটা উদাহরণ পড়বি আর কৃত্রিম সাইটোকাইনিনের একটা উদাহরণ পড়বি। আশা করছি কমপ্লিট হয়ে গেছে। ডান। সাইটোকাইনিন হরমোনের কাজ বা গুরুত্ব। দেখ, দ্রুত কোষের বিভাজন ঘটায়, মানে খুবই ফাস্ট। কোষের বিভাজন মানে কি এমনি করে ভাব, একটা কোষ ছিল, কোষটা ধীরে ধীরে বড় হলো, বড় হওয়ার পর কোষের মিডিল বরাবর ভাঁজ বা খাঁজের সৃষ্টি হলো, তারপরে কি ভাঁজ বরাবর দুটা কোষ হয়ে গেল। এটা হচ্ছে কোষ বিভাজন। এটা কি কোষ বিভাজন। প্রথমে একটা কোষ ছিল, কোষটা বড় হলো, বড় হওয়ার পর কোষের মধ্যে ভাঁজ হলো, ভাঁজ বরাবর দুটা কোষ হয়ে গেল। তাহলে আমি এখানে বলতে পারি এখানে একটা কোষ ছিল, তাই না? আলটিমেটলি কটা কোষ হলো? দুটা কোষ। তোদের আমি বলেছিলাম, এর আগেও বলেছি, আবারও বলছি, আমি যদি প্রেমের অ্যাঙ্গেল থেকে কহি তাহলে কি কহিব? প্রেমের অ্যাঙ্গেল থেকে যদি বলি তার মানে বলবো যে সিঙ্গেল কোষ থেকে মিঙ্গেল কোষ হয়েছে, হ্যাঁ কি না? সিঙ্গেল ছিল, তাই না? আলটিমেটলি কি হয়েছে? মিঙ্গেল হয়েছে। তাহলে সিঙ্গেল কোষ থেকে মিঙ্গেল কোষ হয়েছে, এই ঘটনাকে কি বলা হয়? কোষ বিভাজন। আর তার মানে কি একটা কোষ থেকে দুটা কোষ হয়েছে। একটা কোষ থেকে যদি দুটা কোষ হয় তাহলে কোষের সংখ্যা বাড়বে না কমবে? বাড়বে। তাহলে একটা কোষ থেকে দুটা কোষ হয়েছে, এই ঘটনাকে কি বলা হয়? কোষ বিভাজন। প্রেমের ভাষাতে কি বললাম? প্রেমের ভাষাতে বললাম যে সিঙ্গেল কোষ থেকে মিঙ্গেল কোষ হয়েছে। বলছে এরকম ঘটনা ঘটতে টাইম লাগে, কিন্তু যদি সাইটোকাইনিন হরমোন আমি দিয়ে দিই, যদি আমি সাইটোকাইনিন হরমোন দিয়ে দিই কোষের মধ্যে, তাহলে খুবই তাড়াতাড়ি ঘটবে। তাহলে দ্রুত বা খুবই তাড়াতাড়ি কোষের সংখ্যা বাড়াতে গেলে, কিংবা কোষ বিভাজন করাতে গেলে, কিংবা খুবই তাড়াতাড়ি সিঙ্গেল থেকে মিঙ্গেল করাতে গেলে কোন হরমোন লাগবে? সাইটোকাইনিন। তাহলে এই সাইটোকাইনিন হরমোনের অনেকগুলা কাজ আছে, তার মধ্যে প্রধান কাজ কোনটা? কোষ বিভাজন ঘটানো। এটা কোন কাজ? এটা হচ্ছে প্রধান কাজ। তাহলে প্রশ্ন আসতে পারে যে সাইটোকাইনিন হরমোনের প্রধান কাজ কি? তখন উত্তরে লিখবি তোরা যে সাইটোকাইনিন হরমোনের প্রধান কাজ হচ্ছে দ্রুত কোষ বিভাজন ঘটানো। এবার বলেছে পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটাতে সাহায্য করে। দুটো পয়েন্ট কোড করবি। এখানে কি বলেছে? পার্শ্বীয় মুকুল, আর এখানে কি বলেছে? অগ্রমুকুল। পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটাচ্ছে,
আর অগ্রমুকুলের বৃদ্ধি ব্যাহত করছে। এর মানে কি? এমনি করে ভাব, এটা হচ্ছে একটা গাছ, এর ডালপালা প্রচুর হচ্ছে, প্রচুর ডালপালা হচ্ছে, কিন্তু লম্বায় বাড়ছে না বা লম্বায় বাড়তে দিচ্ছে না। ডালপালা প্রচুর হচ্ছে, তার মানে কি সেগুলো হচ্ছে পার্শ্বীয় মুকুল। এগুলো কি? এগুলো হচ্ছে পার্শ্বীয় মুকুল। লম্বায় বাড়ছে না মানে লম্বায় বাড়তে বাধা দিচ্ছে, এটা কি? অগ্রমুকুলের বৃদ্ধি ব্যাহত করা। আমি যদি সোজা সাপটা ভাবে বলি, বলছে পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটাতে সাহায্য করে, তার মানে কি গাছের ডালপালা প্রচুর পরিমাণে হইবে। অগ্রমুকুলের বৃদ্ধি ব্যাহত করে, ব্যাহত মানে কি? বাধা দেওয়া। ব্যাহত মানে বাধা দেওয়া, তার মানে গাছকে বড় হইতে দিবে না, লম্বাতে। এমনি করে ভাব, সাইটোকাইনিন হরমোন কি করবে? গাছের ডালপালা শাখা প্রশাখা বৃদ্ধি করবে, অর্থাৎ পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি করছে। গাছের ডালপালা শাখা প্রশাখা মানে কি? পার্শ্বীয় মুকুল। তাহলে গাছের ডালপালা শাখা প্রশাখা প্রচুর পরিমাণে বাড়বে কোন হরমোনের সাহায্যে? সাইটোকাইনিন হরমোনের সাহায্যে। বলছে অগ্রমুকুলের বৃদ্ধি ব্যাহত করবে বা অগ্রস্ত প্রকটতা রোধ করবে। এর মানে কি? অগ্রস্ত প্রকটতাকে বন্ধ করবে, কিংবা অগ্রমুকুলের বৃদ্ধি ব্যাহত করা মানে কি? গাছকে লম্বাতে বাড়তে দিবে না। উদ্ভিদের পত্রমোচন বিলম্বিত করে। পত্রমোচন মানে কি? গাছ থেকে পাতা পড়ে যাওয়া। আমরা জানি গাছের মধ্যে পাতা থাকে, গাছের পাতা পড়ে যাওয়া মানে কি? পত্রমোচন। বিলম্বিত করে মানে কি? দেরি করে। তার মানে গাছ থেকে সহজে পাতাকে পড়তে দেবে না। আমরা জানি গাছের পাতা ঝরে পড়ে যায়, আমরা এটা জানি তো, সবাই জানি যে গাছের মধ্যে পাতা থাকে, সেই পাতা ঝড়ে পড়ে যায়। কিন্তু উদ্ভিদের মধ্যে যদি সাইটোকাইনিনের পরিমাণ ঠিকঠাক থাকে, কোনো একটা উদ্ভিদের মধ্যে যদি সাইটোকাইনিনের পরিমাণ ঠিকঠাক থাকে, তাহলে সেই গাছের পাতা সহজে ঝরে পড়বে না, সহজে ঝরে পড়বে না। এটার মানে কি? পত্রমোচন বিলম্বিত করা। পত্রমোচন মানে কি? গাছের পাতা ঝরে পড়া। বিলম্বিত করা মানে কি? দেরি করা। মানে গাছের পাতা খুব খুব সহজে ঝরে পড়বে না যদি উদ্ভিদের মধ্যে সাইটোকাইনিন হরমোন থাকে। এবার এখানে দিয়েছে রিচমন্ড লাং ইফেক্ট, খুব ইম্পর্টেন্ট টার্ম এটা। রিচমন্ড লাং ইফেক্ট কাকে বলে? আমরা জানি কি? আমরা জানি যে গাছের মধ্যে কি থাকে? পাতা। পাতার মধ্যে কি থাকে? ক্লোরোফিল। পাতার মধ্যে কি থাকে? ক্লোরোফিল। আর ক্লোরোফিল থাকার কারণে গাছের পাতা কেমন হয়? সবুজ। গাছের পাতা কি হয়? সবুজ। এমনি করে ভাববে, গাছের মধ্যে পাতা থাকে, পাতার মধ্যে ক্লোরোফিল থাকে, ক্লোরোফিল থাকতে গেলে কেমন হবে গাছের পাতা? সবুজ হয়। এবার গাছের মধ্যে যেই পাতা থাকে, সেই পাতা কোন হরমোনের জন্য গাছের মধ্যে লেগে থাকবে? সাইটোকাইনিন হরমোনের জন্য। এমনি করে ভাব, যদি সাইটোকাইনিন হরমোন যদি সাইটোকাইনিন হরমোন গাছের মধ্যে থাকে, তাহলে পাতা ঝরে পড়বে না। আমি একটু আগে কি বললাম? যদি গাছের মধ্যে সাইটোকাইনিন হরমোনের পরিমাণ যদি ঠিকঠাক থাকে, তাহলে পাতা ঝরে পড়বে না। পাতা যদি ঝরে না পড়ে, তাহলে আলটিমেটলি পাতা কেমন লাগবে দেখতে? সবুজ লাগবে, হ্যাঁ কি না? এমনি করে ভাব, আমরা সবাই জানি কিংবা তোরা দেখেছিস, গাছের মধ্যে পাতা থাকে, পাতার রং সবুজ হয়, হ্যাঁ কি না? গাছের মধ্যে পাতা থাকে, পাতার রং সবুজ হয়। এবার একটা গাছে প্রচুর পরিমাণে পাতা আছে, প্রচুর পরিমাণে যদি পাতা থাকে, তাহলে সেই গাছটাকে দেখতে সবুজ লাগবে কি? অবশ্যই সবুজ লাগবে। একটা গাছে যদি প্রচুর পরিমাণে পাতা থাকে, তাহলে সেই গাছটাকে দেখতে অবশ্যই সবুজ লাগবে, কারণ গাছের পাতা সবুজ। এবার যদি গাছটাতে সাইটোকাইনিনের পরিমাণ যদি কমে যায়, তাহলে পাতাগুলো ঝরে ঝরে পড়বে। তার মানে কি? গাছটা আর দেখতে সবুজ লাগবে না। এখানে ওটাই বলেছে, যদি সাইটোকাইনিন থাকে গাছের মধ্যে, তাহলে
পত্রমোচন বিলম্বিত হবে, অর্থাৎ গাছের পাতা ঝরে পড়বে না। আর গাছের পাতা যদি ঝরে না পড়ে তাহলে গাছটাকে অনেক দিন সবুজ লাগবে দেখতে, কি বলেছে, চিরসবুজ থাকে। আর গাছ যদি সবুজ থাকে তার মানে কি গাছের বয়স হবে না। এই ঘটনাকে কি বলেছে, রিচমন্ড লাং ইফেক্ট। কি বলেছে, রিচমন্ড লাং প্রভাব। আমি আরেকটুকু এখানে অ্যাড করে দিচ্ছি, সাইটোকাইনিন। এমনি করে ভাব, যদি সাইটোকাইনিনের পরিমাণ গাছের মধ্যে থাকে তাহলে পাতা ঝরবে না। পাতা যদি না ঝরে তাহলে দেখতে আলটিমেটলি কেমন লাগবে, সবুজ লাগবে। সিম্পল জিনিস। যদি গাছের মধ্যে সাইটোকাইনিন থাকে তাহলে সেই গাছের পাতা ঝরবে না, আর পাতার রং কেমন হয়, সবুজ হয়, অর্থাৎ গাছটা চিরসবুজ থাকবে। এই ঘটনাকে কি বলা হয়, রিচমন্ড লাং ইফেক্ট কিংবা রিচমন্ড লাং প্রভাব। এখান থেকে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কোন হরমোনের প্রভাবে রিচমন্ড রিচমন্ড লাং প্রভাব দেখা যায়? ভালো করে শুনবি। প্রশ্ন হচ্ছে এরকম, প্রথম প্রশ্ন তো এটাই যে রিচমন্ড রিচমন্ড লাং ইফেক্ট কাকে বলে। পুরো নিবি, ডেফিনেশন লিখে দিবি যে সাইটোকাইনিনের প্রভাবে গাছের পাতা ঝরে পড়ে না, পাতার মধ্যে ক্লোরোফিল থাকে, তার জন্য গাছের পাতা চিরসবুজ হয়। এই ঘটনাকে কি বলা হয়, রিচমন্ড লাং ইফেক্ট। এই রিচমন্ড লাং ইফেক্ট নামটা কি এমনি এমনি হয়েছে? এমনি এমনি হয়নি। রিচমন্ড নামের একজন বিজ্ঞানী ছিল আর লাং নামের একজন বিজ্ঞানী ছিল, অর্থাৎ দুজন বিজ্ঞানী এটা সর্বপ্রথম লক্ষ্য করেছে। বিজ্ঞানী রিচমন্ড এবং বিজ্ঞানী লাং, এরা দুজন দেখেছে যে গাছের মধ্যে যদি সাইটোকাইনিন থাকে তাহলে গাছের পাতা ঝরে পড়বে না, আর পাতা যদি ঝরে না পড়ে তাহলে গাছকে দেখতে লাগবে সবুজ। তো রিচমন্ড লাং ইফেক্ট কাকে বলে তোরা পেরে যাবি। এবার নেক্সট প্রশ্ন, রিচমন্ড লাং ইফেক্ট কোন হরমোনের প্রভাবে ঘটে? সাইটোকাইনিন হরমোন। কোন হরমোন? সাইটোকাইনিন হরমোন। এবার লেখা আছে নয়নতারা উদ্ভিদে সাইটোকাইনিন প্রয়োগ করে টিউমার সৃষ্টি করা যায়। তাহলে এখান থেকে নেক্সট প্রশ্ন, কোন উদ্ভিদে সাইটোকাইনিন প্রয়োগ করে টিউমার সৃষ্টি করা হয়? নয়নতারা উদ্ভিদে। বা কোন হরমোন প্রয়োগ করে টিউমার সৃষ্টি করা যেতে পারে? সাইটোকাইনিন। এখানে নোট হিসাবে লেখা আছে কিছু কিছু জিনিস। যে ইথিলিন হচ্ছে একটি গ্যাসীয় হরমোন। নেক্সট প্রশ্ন, যে একটি গ্যাসীয় হরমোনের নাম কি? ইথিলিন। একটি গ্যাসীয় হরমোনের নাম কি? ইথিলিন। অ্যাবসিসিক অ্যাসিড, এটা একটা হরমোনের নাম। এ কি করে? অঙ্কুরোদ্গমে বাধা দান করে। এর আগের দিন তোরা পড়েছিস বীজের অঙ্কুরোদ্গম কে ঘটায়? জিব্বারেলিন। বাধা কে দেয়? অ্যাবসিসিক অ্যাসিড। তোরা পড়েছিস অ্যাবসিসিক অ্যাসিড আর জিব্বারেলিন এরা পরস্পরের বিপরীতধর্মী হরমোন। ফ্লোরিজেন একটা উদ্ভিদ হরমোন, এর কাজ কি? ফুল ফোটাতে সাহায্য করে। এখান থেকে কিছু জিনিস তোদের বইয়ের ডিটেলসে দেওয়া নেই, ওই জন্য আমি কয়েকটা লাইন তুলে লিখে দিয়েছি। কোন হরমোনের সাহায্যে টিউমার সৃষ্টি করা যেতে পারে? সাইটোকাইনিন। একটা গ্যাসীয় হরমোনের নাম করো, ইথিলিন। ওর কাজ কি? ফলকে পাকিয়ে দেয়। অ্যাবসিসিক অ্যাসিডের কাজ কি? অঙ্কুরোদ্গমে বাধা দেয়। ফ্লোরিজেন এটা হচ্ছে এক ধরনের পরিকল্পিত হরমোন। কোন হরমোন? পরিকল্পিত হরমোন। তাহলে প্রশ্ন আসতে পারে একটি পরিকল্পিত হরমোনের নাম বলো। ফ্লোরিজেন। নাম কি? ফ্লোরিজেন। এর কাজ কি? ফুল ফোটাতে সাহায্য করা। আশা করছি এই স্লাইডটাও ক্লিয়ার হয়ে গেছে তোদের, ঠিক আছে না? বেশ, এবার তোরা যে তিন রকমের উদ্ভিদ হরমোন পড়েছিস, তোরা যে তিন রকমের উদ্ভিদ হরমোন পড়েছিস সেই উদ্ভিদ হরমোনের পার্থক্য সব কিছু ডিটেলসে পড়িয়ে দিয়েছি, খালি একটু করে দেখ।
অক্সিনের উৎস কোথায় থাকছে? কাণ্ড ও মূলের অগ্রভাগের ভাজক কলাতে। এটা পড়িয়ে দিয়েছি আমি যে অক্সিন হরমোন, জিব্রেলিন হরমোন আর সাইটোকাইনিন হরমোন, এদের পার্থক্য তোরা নিজেরাই পারবি। প্রত্যেকটা হরমোনের উৎস লিখবি, ঠিক আছে? তো উৎসটা তো আর বলার কিছু নেই, আমি তোদের পড়িয়ে দিয়েছি, তোরা পড়ে নিবি, ঠিক আছে? নেক্সট, ইন্ডোল বর্গযুক্ত। এটা আমি অক্সিন হরমোনে বুঝিয়েছিলাম যে ইন্ডোল কাদের বলা হয়। আমি অক্সিন হরমোনে বুঝিয়েছিলাম ইন্ডোল কাদের বলা হয়। তো ব্যাপারটা হচ্ছে যে ইন্ডোল মানে যদি তোরা বুঝতে না পারিস, তাহলে অক্সিন হরমোন সম্পর্কে একটা ক্লাস আছে, ঠিক আছে? তোরা ক্লাসটা দেখবি আর ইন্ডোলের মানেটা বুঝবি। জিব্বারেলিন এটা টার্পিনয়েড বর্গযুক্ত হয়। টার্পিনয়েড যাদের মধ্যে আইসোপ্রিন থাকে, যাদের মধ্যে, এমনি করে ভাব, যাদের মধ্যে আইসোপ্রিন থাকে তাদের কি বলা হয়? টার্পিন বা টার্পিনয়েড। এরা পিউরিন জাতীয়। তাহলে প্রশ্ন আসতে পারে এখান থেকে এরকম টাইপের যে একটি ইন্ডোল বর্গযুক্ত উদ্ভিদ হরমোনের উদাহরণ দাও। অক্সিন। টার্পিনয়েড বর্গযুক্ত উদ্ভিদ হরমোনের উদাহরণ কি? জিব্বারেলিন। পিউরিন জাতীয় উদ্ভিদ হরমোনের উদাহরণ দাও। সাইটোকাইনিন। কে কোন দিকে কাজ করে খুব ইম্পর্ট্যান্ট। এখান থেকে এমসিকিউ হোক, শর্ট হোক, পার্থক্য হোক, বৈশিষ্ট্য হোক, সব পারবি। এমনভাবে পড়বি যে এখান থেকে পার্থক্য হোক, বৈশিষ্ট্য হোক, এমসিকিউ হোক, ট্রু ফলস হোক, যাই দেখ না কেন তোরা যাতে করতে পারিস। অক্সিন নিচের দিকে কাজ করছে, ওই জন্য নিম্নমুখী। জিব্বারেলিন উপরের দিকেও কাজ করে, নিচের দিকেও কাজ করে। দেখ, অক্সিন সবসময় নিচের দিকে কাজ করছে, ওই জন্য নিম্নমুখী। জিব্বারেলিন উপরের দিকেও কাজ করছে আর নিচের দিকেও কাজ করছে, ওই জন্য কি লেখা আছে? উভয়মুখী। আর সাইটোকাইনিন সব দিকেই পরিবাহিত হয়, যেদিকে দরকার সেদিকেই যাবে, ঠিক আছে? উপরেও যাবে, সাইডেও যাবে, এই সাইডেও যাবে, নিচেও আসবে। তার মানে অক্সিন শুধুমাত্র নিচের দিকে কাজ করে, ওই জন্য নিম্নমুখী। জিব্বারেলিন উপরের দিকেও কাজ করে, নিচের দিকেও কাজ করে, ওই জন্য কি ঊর্ধ্ব ও নিম্ন কিংবা উভয়মুখী। আর সাইটোকাইনিন সব দিকেই যায়। একটু আগে বুঝালাম যে ফ্লোয়েমের সাহায্যে কি প্রবাহিত হয়, জাইলেম ফ্লোয়েম দিয়ে কি প্রবাহিত হয়। আর এখানে আমার লেখা নাই, এখানে চলাই, আমি কোথায় যেন বোঝালাম, এখানে জাইলেমের সাহায্যে পরিবাহিত হয় শুধুমাত্র সাইটোকাইনিন, ফ্লোয়েমের সাহায্যে পরিবাহিত হয় অক্সিন, জাইলেম এবং ফ্লোয়েম উভয়ের সাহায্যে কি পরিবাহিত হয়? জিব্বারেলিন। ওটা এখানে লেখা আছে। নেক্সট, কাজ কি? কাজ হচ্ছে তোরা এখানে ডাইরেক্ট লিখতে পারিস যে উদ্ভিদের বৃদ্ধি ঘটায়। এখানে অনেকগুলো কাজ দিয়েছে, ঠিক আছে? এখানে বলেছে প্রধানত, আচ্ছা এখান থেকে একটা লিখে দিবি, যে কোনো একটা। এখানে লিখে দিবি উদ্ভিদের বৃদ্ধি। আমি লিখে দিচ্ছি, উদ্ভিদের বৃদ্ধি ঘটায়। অক্সিন হরমোনের প্রধান কাজ কি? উদ্ভিদের বৃদ্ধি ঘটানো। জিব্বারেলিনের প্রধান কাজ কি? মুকুল ও বীজের সুপ্ত দশা ভঙ্গ করে। পুরোটা পড়া লেখার দরকার নাই, এখান থেকে পড়বি। অক্সিনের প্রধান কাজ উদ্ভিদের বৃদ্ধি ঘটায়, জিব্বারেলিনের প্রধান কাজ মুকুল ও বীজের সুপ্ত দশা ভঙ্গ করে, আর সাইটোকাইনিনের প্রধান কাজ কোষ বিভাজন করে। যতটুকু বলছি ততটুকুই লিখবি, হ্যাঁ? ট্রপিক চলন খুবই খুবই ইম্পর্ট্যান্ট। যে কোন উদ্ভিদ হরমোন ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে? অক্সিন। এই দুটা করে না, করে না। তাহলে প্রশ্ন, ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে বা ট্রপিক চলনে সাহায্য করে কোন উদ্ভিদ হরমোন? অক্সিন। মুকুল ও বীজের সুপ্তদশা ভঙ্গ কে করে? সাইটোকাইনিন। তার মানে সাইটোকাইনিন করে আর এগুলো করে না, এগুলো করে না। 8টা বৈশিষ্ট্য আছে, তোরা মিনিমাম পরীক্ষার জন্য 5টা পড়বি, যদি আসে পরীক্ষাতে 4টা লিখবে, ঠিক আছে? এবার যারা ভালো স্টুডেন্ট তাদেরকে বলবো তোরা পুরোটাই পড়বি, কারণ 100তে 100 পেতে গেলে A to Z
খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে সব কিছু, ঠিক আছে? আমি একবার রিকল করেছি কেমন করে লিখবি, উৎসটা বলে দিলি, তারপরে লিখে দিলি যে এর মধ্যে কার্বন, কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন থাকে, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন থাকে, কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন। এই পয়েন্টটা আমি বুঝিয়েছি যে কার মধ্যে কি কি থাকছে। এটা ইন্ডোল বর্গযুক্ত, এটা টার্পিনয়েড বর্গযুক্ত, এটা পিউরিন জাতীয়। অক্সিজেন সবসময় নিচের দিকে কাজ করছে, অর্থাৎ নিম্নমুখী, জিব্বারেলিন উপরেও কাজ করছে নিচেও কাজ করছে, ওই জন্য উভয়মুখী। আর সাইটোকাইনেন সব দিকে কাজ করছে। ফ্লোয়েমের সাহায্যে কি পরিবাহিত হয়, জাইলেমের সাহায্যে কি পরিবাহিত হয়, জাইলেম ফ্লোয়েমের সাহায্যে কি প্রবাহিত হয় একটু আগে দেখালাম। অক্সিজেন হরমোনের প্রধান কাজ উদ্ভিদের বৃদ্ধি ঘটানো, জিব্রেলিনের প্রধান কাজ মুকুল ও বীজের সুপ্তদশা ভঙ্গ করে, আর সাইটোকাইনেনের প্রধান কাজ কোষ বিভাজন করা। ট্রপিক চলন নিয়ন্ত্রণ করবে অক্সিন, বাকি দুটো করবে না। মুকুল ও বীজের সুপ্তদশা ভঙ্গ করবে জিব্রেলিন, সাইটোকাইনেন আর অক্সিন করবে না। আশা করছি কমপ্লিট হয়ে গেছে। সংশ্লেষিত হরমোন, সংশ্লেষিত হরমোন কিংবা কৃত্রিম হরমোন। সংশ্লেষিত বা কৃত্রিম মানে কি? কৃত্রিম মানে আমি বারবার বলেছি, লাগাতার বলেছি, হারবার বলেছি, বারংবার বলেছি, মেলাইবার বলেছি, আবারও বলছি। কৃত্রিম মানে এমন জিনিস যেটা মানুষ তৈরি করতে পারে। মানুষ মানে কি? বিজ্ঞানীরা তো মানুষ, বিজ্ঞানীরা তো মানুষ, হ্যাঁ কি না? তো কৃত্রিম মানে যে জিনিসগুলা মানুষ তৈরি করে। তো এমন উদ্ভিদ হরমোন যারা মানুষ তৈরি করে। আর মানুষ কোথায় তৈরি করবে? যেখানে সেখানে তো তৈরি করবে না। বিজ্ঞানীরা যদি কোনো কিছু তৈরি করে তাহলে ওরা তো যেখানে সেখানে তৈরি করবে না, ওরা ল্যাবে তৈরি করবে, তাই না? তাহলে যে সমস্ত হরমোন ল্যাবরেটরিতে তৈরি করা হয়, ল্যাবরেটরিতে তৈরি করা হচ্ছে, কিন্তু যাদের গঠন প্রাকৃতিক হরমোনের মতো, তাদের কি বলা হয়? কৃত্রিম হরমোন। কৃত্রিম হরমোন বা সংশ্লিষ্ট হরমোন কাকে বলে? মনে হচ্ছে ঘেমে যাচ্ছি রে, গরম লাগছে একটু। তো কৃত্রিম হরমোন বা প্রাকৃতিক হরমোন কাকে বলে? যেসব হরমোন মানুষ তৈরি করে তাদের কৃত্রিম হরমোন বলে। সব থেকে সহজ আর শর্টকাট, মানুষের তৈরি হরমোনকে কৃত্রিম হরমোন বলে। যেসব হরমোন ল্যাবে তৈরি করা হয় তাদের কৃত্রিম হরমোন বলে। আর যে কৃত্রিম হরমোনগুলো মানুষ তৈরি করছে ল্যাবে, তাদের গঠন কাদের মতো? প্রাকৃতিক হরমোনের মতো। মানে ল্যাবে তৈরি করা হচ্ছে এবং যাদের গঠন ও কাজ প্রাকৃতিক হরমোনের মতোই। যে সমস্ত হরমোনকে ল্যাবে তৈরি করা হয়, যাদের গঠন আর কাজ প্রাকৃতিক হরমোনের মতো, তাদের কি বলা হয়? কৃত্রিম হরমোন বা সংশ্লেষিত হরমোন। খুব ইম্পর্ট্যান্ট জিনিস যে কৃত্রিম হরমোনের অপর নাম কি? পিজিআরএস। কৃত্রিম হরমোনের অপর নাম কি? পিজিআরএস কিংবা প্লান্ট গ্রোথ রেগুলেটরস। তাহলে এখানে আমি এরকম ভাবে দিতে পারি পিজিআরএস। তাহলে প্রশ্ন আসতে পারে সংশ্লেষিত হরমোন বা কৃত্রিম হরমোন বা সিনথেটিক হরমোন বা আর্টিফিশিয়াল হরমোন বা পিজিআরএস বলতে কি বুঝো? একই জিনিস। পিজিআরএস কি বা আর্টিফিশিয়াল হরমোন কি বা সিনথেটিক হরমোন কি বা কৃত্রিম হরমোন কি বা সংশ্লেষিত হরমোন কি, এই ডেফিনেশনটা ইনাফ, একই জিনিস। প্রশ্ন যেরকম ভাবে থাকুক উত্তর একটাই। কৃত্রিম হরমোনের অপর নাম কি? পিজিআরএস। নেক্সট প্রশ্ন, পিজিআরএস এর পুরো নাম কি? প্লান্ট গ্রোথ রেগুলেটরস। পিজিআরএস এর পুরো নাম প্লান্ট গ্রোথ রেগুলেটরস। এবার উদাহরণ দেওয়া আছে কৃত্রিম অক্সিন, কৃত্রিম জিব্বারেলিন ইত্যাদি। তাহলে প্রশ্ন আসতে পারে কৃত্রিম, যদি সহজভাবে প্রশ্ন আসে, কৃত্রিম হরমোন কাকে বলে বা সংশ্লেষিত হরমোন কাকে বলে? উদাহরণ দাও। একটু ঘুরিয়ে পেঁচিয়ে আসতে গেলে পিজিআরএস বলতে কি বোঝো? এর পুরো নাম কি? উদাহরণ দাও। এবার মানুষ যে হরমোনগুলো তৈরি করছে, আমি কি কহিলাম? আমি কহিলাম যে যেসব হরমোন মানুষ তৈরি করছে
যেসব হরমোন মানুষ তৈরি করছে তাদের কৃত্রিম হরমোন বলা হয়। এবার প্রশ্ন হচ্ছে, মানুষের কি খেয়ে দিয়ে কাজ নেই? বিজ্ঞানীদের কি খেয়ে দিয়ে কাজ নেই যে এমনি এমনি ল্যাবে কেন তৈরি করবে? আচ্ছা আমি তোদের বলি, যে বাড়িতে তোদের মায়েরা রান্না কেন করে? এমনি এমনি তো রান্না করবে না, কারণ তোরা খাবি বলে ওই জন্য তো রান্না করবে, হ্যাঁ কি না? তোদের বাড়িতে মায়েরা বা দিদিরা রান্না করে এমনি এমনি তো করে না রে, তোরা খাবি সেই জন্য রান্না করে। বিজ্ঞানী কিংবা মানুষদের কি শখ লেগেছে যে এমনি এমনি শখে কৃত্রিম হরমোন আবিষ্কার করবে? মোটেও না। অবশ্যই কোনো না কোনো কাজ আছে। যে আমি যদি কোনো জিনিস তৈরি করি তো এমনি এমনি তো করবো না, অবশ্যই কোনো না কোনো কাজ আছে। তাহলে বিজ্ঞানী কিংবা মানুষরা কৃত্রিম হরমোন এমনি এমনি তৈরি করে না, অবশ্যই কোনো না কোনো কাজ আছে। তো এখানে কাজ লেখা হয় যে মানুষের কিংবা বিজ্ঞানীদের খেয়ে দেওয়া কাজ কাম নেই যে এমনি এমনি তৈরি করবে, তৈরি করার পিছনে কোনো না কোনো অবশ্যই কারণ আছে। এবার দেখব যে প্রাকৃতিক হরমোন বা কৃত্রিম হরমোন বা পিজিআরএস কেন তৈরি করা হয়, কি কাজে লাগে। লেখা আছে শাখা কলম থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি। শাখা কলম মানে কি? ধরুন এটা হচ্ছে একটা গাছ, এটা হচ্ছে একটা গাছ। এবার ভাব যে এই গাছটাকে আমি এখান থেকে কেটে দিলাম, একটা ডাল কাটলাম, এটা কি? এটা হচ্ছে শাখা। এই শাখাকে কেটে আমি এইখানে লাগিয়ে দিলাম, এটা হয়ে গেল মাটি মহাশয়। তো আমরা কি জানি যে কিছু কিছু গাছের যদি শাখা বা প্রশাখা কাটে, কিছু কিছু গাছের যদি শাখা প্রশাখা কেটে মাটিতে লাগিয়ে দিই তাহলে সেখান থেকে একটা লয় গাছ তৈরি হয়ে যাবে না? আমি ধরলাম এটা হচ্ছে একটা গাছ, এটা কি? এটা হচ্ছে একটা গাছ। এই গাছের এই ডালটাকে কাটলাম মানে একটা শাখা কাটছি, এই শাখাটাকে কেটে আমি এই জায়গাতে লাগিয়ে দিলাম, তাহলে ওই কাটা শাখা থেকে একটা নতুন গাছ হতে পারে না? এটা হচ্ছে শাখা কলম। যে কোনো একটা গাছের ডাল কেটে আমি অন্য জায়গায় লাগিয়ে দিলাম, ওই কাটা ডাল থেকে একটা নতুন গাছ হয়ে গেল, এটা হচ্ছে শাখা কলম। এই শাখা কলম তৈরি করতে গেলেও কৃত্রিম হরমোন লাগে। এই শাখা কলম তৈরি করতে গেলে কি লাগে? কৃত্রিম হরমোন লাগে। লেখা আছে যে শাখা কলম থেকে নতুন উদ্ভিদের সৃষ্টি, তাহলে এখান থেকে একটা লয়া উদ্ভিদ হতে পারে না? তাহলে ওই কাটা ডাল থেকে একটা নতুন উদ্ভিদের সৃষ্টি হতে পারে, এটাকে কি বলা হয়? শাখা কলম। সিম্পল ব্যাপার বলছে, একটা গাছ আছে, গাছের ডাল কাটলাম, একটা জায়গায় লাগালাম, ওই কাটা ডাল থেকে একটা নতুন উদ্ভিদের সৃষ্টি হয়ে গেল, এটা কি? শাখা কলম। তো শাখা কলম করতে গেলে বা এরকম পদ্ধতি অবলম্বন করতে গেলে বা এরকম ভাবে নতুন গাছের জন্ম দিতে গেলে কৃত্রিম হরমোন লাগবে। লেখা আছে আইবিএ আর এনএএ, ইন্ডোল বিউটারিক অ্যাসিড, ন্যাপথোক্সিঅ্যাসিটিক অ্যাসিড, এদের পুরো নাম আমি হরমোন চ্যাপ্টারের শুরুতে করিয়ে দিয়েছি। এবার প্রশ্ন হচ্ছে, সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে কি শাখা কলম হবে? না। কোন কোন উদ্ভিদের ক্ষেত্রে? লেখা আছে গোলাপ, জবা, আম, পেয়ারা, লেবু ইত্যাদি। তাহলে গোলাপ, জবা, আম, পেয়ারা, লেবু এরকম গাছে যদি শাখা কলম করতে চাই, বা এরকম গাছের ক্ষেত্রে শাখা কলম করে যদি নতুন উদ্ভিদের সৃষ্টি করতে চাই, ভালো করে শুনবি, এই যতগুলা উদাহরণ দেওয়া আছে না, গোলাপ, জবা, আম, পেয়ারা, লেবু, এরকম গাছের শাখা কলমের মাধ্যমে যদি নতুন উদ্ভিদ সৃষ্টি করতে চাই তাহলে কৃত্রিম হরমোন লাগবে। উদাহরণ কি? আইবিএ, এনএ। অপরিণত ফলের মোচন, এখানে কি বলছে? অপরিণত ফলের মোচন। এবার এখানে সিম্পল জিনিস ভাব, একজন মানুষ একটা আমের বাগান কিনেছে, জাস্ট ভাববি, হ্যাঁ, মনোযোগ দিয়ে শুন। একজন মানুষ একটা আমের বাগান কিনেছে, তার আমের বাগানে যতগুলা গাছ আছে প্রত্যেকটা গাছে ভালো আম হয়েছে। এবার আমগুলো বড় হয়নি, ঠিকঠাকভাবে বড় হয়নি, তার আগে গাছ থেকে ঝরে পড়ে যাচ্ছে।
যে আমগুলো ঠিকঠাকভাবে বড় হয়নি, বাগানে যতগুলো গাছ ছিল সমস্ত গাছ থেকে আমগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে ছোট ছোট অবস্থায়। তাহলে এক্ষেত্রে যেই মানুষটার বাগান আছে সেই মানুষটার লাভ হবে না লস হবে? একটা মানুষ আমের বাগান কিনেছে, তার আমের বাগানের যতগুলা গাছ আছে সমস্ত গাছে প্রচুর পরিমাণে আম ধরেছে, আমগুলো ছোট ছোট অবস্থায় গাছ থেকে ঝরে পড়ছে। তাহলে যে মানুষটা আমের বাগান কিনেছে সেই মানুষটার প্রচুর লস, কারণ সে লাভ করার জন্য আমের বাগান কিনেছে, সে ভেবেছিল গাছের আমগুলো বড় হবে দিয়ে বাজারে বিক্রি করব। কিন্তু বাস্তবে কি দেখা গেছিল যে ঠিকঠাক বড় হয়নি, তার আগে ঝরে পড়ে গেছে। তার মানে কি? অপরিণত ফলের মোচন। অপরিণত ফলের মোচন তার মানে কি? ঠিকঠাকভাবে বড় না হওয়ার আগেই যদি ঝরে পড়ে যায়, সেটার মানে কি? সেটার মানে হচ্ছে অপরিণত ফলের মোচন। সেটার মানে কি? সেটার মানে হচ্ছে এতদূর পর্যন্ত অপরিণত ফলের মোচন। গাছে ফল ঠিকঠাক সাইজের হয়নি, কিংবা গাছের ফল ঠিকঠাক বড় হয়নি, ঠিকঠাক বড় হওয়ার আগেই যদি ঝরে পড়ে যায়, সেটা হচ্ছে অপরিণত ফলের মোচন। তাহলে এটাকে বন্ধ করা উচিত, হ্যাঁ কি না? প্রত্যেকটা কৃষক বা চাষি ভাই কি চাইবে? যে গাছের মধ্যে থেকে ফল বড় হওয়ার আগেই যাতে ঝরে না পড়ে, অর্থাৎ অপরিণত ফলের মোচন যাতে না ঘটে, সেটাকে কি করতে চাইবে? বন্ধ করতে চাইবে। সোজা সাপটা কথা, গাছের ফল যাতে ঝরে না পড়ে যতক্ষণ পর্যন্ত বড় না হবে, ঠিক আছে? তো গাছের ফল অপরিণত অবস্থায় কিংবা কাঁচা অবস্থায় কিংবা ছোট অবস্থায় ঝরে পড়বে না যদি আমি কৃত্রিম হরমোন দিই। যদি আমি কৃত্রিম হরমোন অ্যাপ্লাই করি গাছের মধ্যে, তাহলে সেই গাছের ফল ঠিকঠাকভাবে বড় হবে। আর যদি গাছের মধ্যে কৃত্রিম হরমোন না দিই, তাহলে সেই গাছের ফল বড় হওয়ার আগেই ঝরে পড়বে। তাহলে এখানে কি লেখা আছে? অপরিণত ফলের মোচন রোধ করা। তার মানে ফল বড় হবে তারপরে পড়বে, ওর আগে পড়বে না। তো অপরিণত ফলের মোচন রোধ করতে গেলে কোন হরমোন লাগবে? কৃত্রিম অক্সিন। এখানে লেখা আছে 2,4-D IBA NA। এগুলোর পুরো নাম লিখিয়েছিলাম, আমি বলেছিলাম। আগাছানাশক হিসাবে, আগাছানাশক মানে কি? সে পাটের জমি হোক বা ধানের জমি হোক, এমনি করে ভাব আমি পাট চাষ করছি, তো পাটের জমিতে তো ঘাস জন্মায়। বেগুন চাষ করছি, বেগুন ছাড়াও তো ওই জমিতে ঘাস জন্মায়। কেউ যদি বেগুন চাষ করে তাহলে তার জমিতে বেগুনের গাছ তো হবেই, কিন্তু সেই সঙ্গে সঙ্গে বেগুনের জমিতে ঘাসও হবে। সেম কন্ডিশন, পাট চাষ করতে গেলে জমিতে পাট তো হবেই, পাটের সঙ্গে সঙ্গে কি হবে? ঘাস জন্মাবে। তার মানে আমি জমিতে যেই ফসল করব সেই ফসল ছাড়া যদি ঘাস বা আগাছা জন্মায়, তাদেরকে ধ্বংস করার জন্য কৃত্রিম হরমোন লাগবে। এবার এমনি করে ভাব, আমি বেগুন চাষ করছি, বেগুন তো জন্মেছে, কিন্তু এছাড়া মেলাইটে ঘাস জন্মে গেছে। এবার বেগুনের জমিতে যদি অতিরিক্ত ঘাস থাকে, তাহলে বেগুনের ফলন ভালো হইবে না। তাহলে কি করব? বেগুনের ফলন ভালো করার জন্য ঘাসগুলোকে মারতে হবে। এখানে ওটাই লেখা আছে যে ধান, গম, যব এরকম ফসলের যদি আমরা চাষ করি, তাহলে এরকম ফসল চাষ করার সময় জমিতে যদি ঘাস জন্মায়, সেই ঘাসগুলোকে মারতে হবে। মারার জন্য কি কি লাগবে? 2,4-D NA, বীজবিহীন ফল সৃষ্টি। তোরা মার্কেট থেকে কিংবা বাজার থেকে আঙুর কিনে খাস, কলা কিনে খাস, তোরা অনেকেই আঙুর খেয়েছিস কিংবা কলা খেয়েছিস। ভালো করে মনে করে দেখ যে আঙুরে বীজ ছিল না, কলাতেও বীজ ছিল না, যে এইরকম বীজবিহীন ফল কেমন করে তৈরি হচ্ছে, কার সাহায্যে তৈরি হচ্ছে? কৃত্রিম হরমোনের সাহায্যে। লেখা আছে কৃত্রিম অক্সিন, বলছে এখানে লেখ যে বীজবিহীন ফল সৃষ্টি করে।
কোন কোন হরমোনের সাহায্যে? এনএএ আর আইবিএ। প্রত্যেকটা হরমোনের পুরো নাম পড়িয়েছি, তোরা এই চ্যাপ্টারেই প্রথম দিকে পেয়ে যাবে, ঠিক আছে? যখন থেকে আমি উদ্ভিদ হরমোন শুরু করেছিলাম, যেদিন থেকে আমি উদ্ভিদ হরমোন শুরু করেছি, প্রত্যেকটা হরমোনের পুরো নাম লিখিয়েছি, ভালো করে পড়িয়েছি, ঠিক আছে? যদি কারো অসুবিধা হয় তাহলে আগের লেকচারগুলো দেখবি। তাহলে ভাব, গাছের ডাল কেটে আমি নতুন উদ্ভিদের সৃষ্টি করতে পারছি, শাখা কলম। এটা অবশ্যই আমাদের জন্য লাভের ব্যাপার। এক্ষেত্রে কৃত্রিম হরমোন লাগছে। গাছের ফলকে পরিণত হওয়ার আগে পড়তে দিব না, অর্থাৎ অপরিণত ফলের মোচন রোধ। এটা করতে গেলেও আমার লাভ বা চাষি ভাইয়ের লাভ, এক্ষেত্রেও কৃত্রিম হরমোন লাগছে। চাষবাস করছি, জমিতে ঘাস জন্মে যাচ্ছে, সেই ঘাসকে ধ্বংস করছি, কার সাহায্যে? কৃত্রিম হরমোনের সাহায্যে। এক্ষেত্রেও আমাদের লাভ। জমির ঘাসকে যদি ধ্বংস করে দিই তাহলে ফলন ভালো হবে, আমাদের লাভ। কিছু বীজবিহীন ফল আমরা তৈরি করতে পারি এই কৃত্রিম হরমোনের সাহায্যে, সেক্ষেত্রে চাষি ভাইয়ের লাভ। তো এগুলো হচ্ছে কৃত্রিম হরমোনের ভূমিকা। এবার এখান থেকে এমসিকিউ আর শর্ট প্রশ্ন আসতে পারে, দিতে পারে। ভালো করে একটা জিনিস লক্ষ্য করে দেখ, যে প্রত্যেকটা জায়গাতে এন এ কমন না? হ্যাঁ কি না? দেখতে পাচ্ছিস তোরা রে? প্রত্যেকটা জায়গাতে এন এ কমন। তার মানে কি, শাখা কলম হোক, কিংবা অপরিণত ফলের মোচন রোধ হোক, কিংবা আগাছানাশক হিসেবে হোক, কিংবা বীজবিহীন ফল সৃষ্টির ক্ষেত্রে হোক, প্রত্যেকটার ক্ষেত্রেই এন এ হরমোন লেগেছে না? তাহলে প্রশ্ন যদি এমনি করে আসে যে শাখা কলম সৃষ্টি করতে কোন ধরনের কৃত্রিম হরমোন লাগে, একটা উদাহরণ দাও, এন এ মেরে দিলে। অপরিণত ফলের মোচন রোধ করতে অপরিণত ফলের মোচন রোধ করতে কৃত্রিম হরমোন ব্যবহৃত হয়, একটা উদাহরণ দাও, এন এ। আগাছানাশক হিসাবে কৃত্রিম হরমোন ব্যবহৃত হয়, একটা উদাহরণ দাও, এন এ। বীজবিহীন ফল সৃষ্টি করতে কৃত্রিম হরমোন ব্যবহৃত হয়, একটা উদাহরণ দাও, এন এ। আইবিএ কয় জায়গায় আছে? এখানে আছে, এখানে আছে, আর এখানে আছে। তার মানে শুধু এইখানে নাই, তার মানে অপরিণত ফলের মোচনে, শাখা কলম সৃষ্টিতে, আর বীজবিহীন ফলে কি আছে? আইবিএ আছে। তার মানে আইবিএও তিনটে জায়গাতে আছে। কটা জায়গাতে আছে? তিনটে জায়গাতে। তার মানে আগাছানাশক বাদ দিয়ে বাকি তিনটা জায়গাতে কোন হরমোন কাজ করছে? আইবিএ। 2,4-D এর কাজ আগাছানাশক হিসেবে আছে, আর অপরিণত ফলের মোচন রোধ। তাহলে এই স্লাইড থেকে প্রশ্ন কেমন আসতে পারে? সিম্পল প্রশ্ন যদি আসে, তাহলে কৃত্রিম হরমোন কাকে বলে উদাহরণ দাও। পিজিআরএস এর পুরো নাম কি? পিজিআরএস বলতে কি বুঝো? কৃত্রিম হরমোনের তিনটি কাজ লিখো। এগুলো সিম্পল প্রশ্ন, একটু যদি ডিপলি আসে হুট করে দিতে পারে যে আইবিএ হরমোনের একটি কাজ লিখো, এনএ হরমোনের একটি কাজ লিখো, 2,4-D এর একটি কাজ লিখো। বা প্রশ্ন দিতে পারে এনএ এর পুরো নাম কি, একটি কাজ লিখো, 2,4-D এর পুরো নাম কি, একটি কাজ লিখো। আই থিঙ্ক তোরা পেরে যাবি। হবে তো? আশা করছি হয়ে যাবে, তাই না? হয়ে যাবে। ডান। নোট, পার্থেনোকার্পি। একটু থাম, লিখে নিচ্ছি। দেখ, যদি নিষেক ঘটে, যদি নিষেক ঘটে
তাহলে ডিম্বাশয় কিসে রূপান্তরিত হয়? ফলে রূপান্তরিত হয়। আর সেই ফলটা কেমন হবে? বীজযুক্ত হবে। এটা হচ্ছে নর্মাল ব্যাপার, এটা বেশিরভাগ উদ্ভিদের ক্ষেত্রে ঘটে। এটা নর্মাল ব্যাপার, বেশিরভাগ উদ্ভিদের ক্ষেত্রে ঘটে। যদি নিষেক না ঘটে তবুও ডিম্বাশয় ফলে রূপান্তরিত হয়, সেরকম ফল কেমন হয়? বীজবিহীন হয়। কেমন হয়? বীজবিহীন হয়। এটা নর্মাল ব্যাপার নয়, এটাকে করানো হয়। এই পদ্ধতির নাম কি? পার্থেনোকার্পি। পদ্ধতির নাম কি? পার্থেনোকার্পি। আর যেই ফলটা তৈরি হয় সেই ফলটাকে কি বলা হয়? পার্থেনোকার্পিক ফল। কি বলা হয়? পার্থেনোকার্পিক ফল। তাহলে এখানে দুটো জিনিস, পদ্ধতি আর ফল। আমি আগে লিখে নিচ্ছি, তারপরে বুঝিয়ে বলবো। দেখ, যদি নিষেক ঘটে, নিষেক ঘটতে গেলে ডিম্বাশয় কিসে রূপান্তরিত হবে? ফলে রূপান্তরিত হবে। সেই ফল কেমন হয়? বীজযুক্ত হয়। এটা নর্মাল কিংবা স্বাভাবিক ব্যাপার, এটা বেশিরভাগ উদ্ভিদের ক্ষেত্রে ঘটে। কিন্তু কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন আছে, যে যদি নিষেক না ঘটে, অর্থাৎ নিষেক না ঘটতে গেলেও ডিম্বাশয় ফলে রূপান্তরিত হয়। যদি নিষেক না ঘটেও, যদি নিষেক না ঘটে তবুও ডিম্বাশয় ফলে রূপান্তরিত হয়, কিন্তু এই ক্ষেত্রে কেমন হয়? বীজবিহীন ফল। তার মানে কি? নিষেক ঘটতে গেলে বীজযুক্ত ফল তৈরি হয়, নিষেক যদি না ঘটে তাহলে বীজবিহীন ফল তৈরি হয়। পার্থক্যটা বুঝতে পারছিস? যদি নিষেক ঘটে তাহলে বীজযুক্ত ফল তৈরি হবে, যদি নিষেক না ঘটে তাহলে বীজবিহীন ফল তৈরি হবে। তো এই বীজবিহীন ফল তৈরি করার পদ্ধতিটাকে কি বলা হয়? পার্থেনোকার্পি। কি বলা হয়? পার্থেনোকার্পি। আর যেই ফলটা তৈরি হয় এই প্রক্রিয়ায়, সেটাকে কি বলা হয়? পার্থেনোকার্পিক ফল। তাহলে বীজবিহীন ফল তৈরি হওয়ার ঘটনাকে কি বলা হয়? পার্থেনোকার্পি। আর যেই ফলটা তৈরি হয় সেটাকে কি বলা হয়? পার্থেনোকার্পিক ফল। এখানে লেখা আছে পদ্ধতিটার নাম কি? পার্থেনোকার্পি। আর এই পদ্ধতিতে যেই ফলটা তৈরি হয় সেই ফলটাকে কি বলা হয়? পার্থেনোকার্পিক ফল। এখানে ওটাই লেখা আছে। নিষেক ঘটবে না, নিষেক ছাড়াই বীজবিহীন ফল তৈরি হবে, এটাকে কি বলা হয়? পার্থেনোকার্পি। আর এই পদ্ধতিতে যেই ফলটা তৈরি হয় সেটাকে কি বলা হয়? পার্থেনোকার্পিক ফল। উদাহরণ দেওয়া আছে, তোরা মার্কেট থেকে কিনে খেয়েছিস, আঙুর, কলা, আরো অনেক আছে। আশা করছি এই স্লাইডটা কমপ্লিট হয়ে গেছে। শেষ। 9.5 কেজি থ্যাংক ইউ। আমাদের ক্লাস 10-এর বিভিন্ন সাবজেক্টের, যেমন বাংলা, ইংরেজি, অঙ্ক, ঠিক আছে, বাংলা, ইংরেজি, অঙ্ক, ভূগোল, এই ক্লাসগুলো আপলোড হতে লেগেছে, রেগুলার আপলোড হচ্ছে, ঠিক আছে। আমি কিছুদিন জীবন বিজ্ঞানের ক্লাস আপলোড নিতে পারিনি, তবে এখন রেগুলার ক্লাস আপলোড হবে। টেস্ট পরীক্ষা আস্তে আস্তে সমস্ত ক্লাস তোরা ইউটিউবে পেয়ে যাবি। সঙ্গে থাক, দেখতে থাক, ঠিক আছে। ভালো টালো লাগতে গেলে অন্য কাউকে বলবি, লাইক শেয়ার কমেন্ট করবি। যদি ভালো না লাগে তাহলে করবি না, কারণ তোদের এই সুরাজ মাস্টারের একটাই কমন কথা, প্রেম প্রীতি ভালোবাসার শিক্ষা কখনো জোর করে হয় না। ভালো লাগলে পড়বি, না ভালো লাগলে পড়বি না, ঠিক আছে। এতক্ষণ ধরে তোরা ক্লাস করলি, তোদেরকে বলছি, তোরা এতক্ষণ ধরে ক্লাস করলে, ওই জন্য মন থেকে তোদেরকে 9.5 কেজি থ্যাংক ইউ। টাটা।